বড় বোন অপূর্পা দেবী মায়ের কাছ থেকে 3 মুঠো খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন ভাইকে, তাই নাম ক্ষুদিরাম। আর এই সেই গ্রাম মোহবনী গ্রাম। স্বল্প বয়সে ক্ষুদিরামের অসামান্য গুণাবলীর জন্য সত্যেন্দ্রনাথ বসু তাঁকে গুপ্ত সমিতিতে স্থান দেন। কিংসফোর্ডকে হত্যা করতেই হবে, এই গুরু দায়িত্ব পড়ল কিশোর বিপ্লবী ক্ষুদিরামের উপর। অবশেষে আসে সেই দিন। রাত 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়ি আসতে দেখে বোমা নিক্ষেপ করেন তাঁরা। না, ফাঁসি তো হতো যদি বলতো না যে আমি মারিনি, ব্যাস সারা তো যাবজ্জীবন হতো। 12 বছর, 14 বছর, 20 বছর জেল হতো, কিন্তু ফাঁসি হতো। মানে ক্ষুদিরাম নিজেই বলছে যে আমি করি, মিথ্যা আমি কোনোদিন বলিনি, আর মিথ্যা বলতে রাজি নয়। ক্ষুদিরাম বসুর আর মাসির ঘরে ফিরে আসা হয়নি, কিন্তু তার আত্মত্যাগ, তার দেশপ্রেম, দেশের প্রতি তার আবেগ বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছিল অনেক ক্ষুদিরামের। একবার বিদায় দে মা, ঘুরে আসি। পীতাম্বর মহাশয়ের এই গানটি শুনলে আজও সমগ্র ভারতবাসীর হৃদয় যেন কেঁপে ওঠে সেই 18 বছরের ছোট্ট ছেলেটার জন্য, যার সাহস ছিল অস্ত্র আর শহীদ হওয়া ছিল গর্ব। যে ছেলেটির হাসি মুখে আত্মবলিদান আমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মোহবনী গ্রাম ঘুরে দেখার জন্য। পৌঁছে গিয়েছি ক্ষুদিরাম রোডে। এখানে রয়েছে ক্ষুদিরাম বসু তোরণ। যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে খড়গপুরের রাস্তা ধরে আপনারা পাঁশকুড়া হয়ে চলে আসতে পারেন। পাঁশকুড়া থেকে এই মোহবনী গ্রামের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আর যদি রেলপথে আসেন তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চন্দ্রকোনা রোড, সেখান থেকে 25 কিলোমিটার মতো আপনারা টোটো বা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে এই মোহবনী গ্রাম ঘুরে দেখতে পারেন। দাঁড়িয়ে রয়েছি মোহবনী গ্রামের একটা কাঁচা রাস্তাতে। এই গ্রামেই 1889 সালে 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিলেন ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। পরপর 2 সন্তানকে হারানোর পর মা লক্ষ্মীপ্রিয়া দেবী তার 3য় সন্তানকে হারানোর ভয়ে তখন ভীত সন্ত্রস্ত। ঠিক সেই সময় বড় বোন অপূর্পা দেবী মায়ের কাছ থেকে 3 মুঠো খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন ভাইকে, তাই নাম ক্ষুদিরাম। আর এই সেই গ্রাম মোহবনী গ্রাম। দেশের দুঃখ করতে হরণ, মায়ের চরণ করে স্মরণ, করলো কে ভাই মরণ বরণ, জানো কি তার নাম? দৃপ্ত অদীপ, দীপ্ত প্রদীপ, শহীদ ক্ষুদিরাম। দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরামের জন্মভিটের একদম মেন গেটের সামনে। আর এই দেখুন সেই গেট। আর এই গেটের পাশেই রয়েছে ক্ষুদিরাম বসু ইকো পার্ক। আর গেটের ডান পাশেই রয়েছে ক্ষুদিরামে কিছুক্ষণ একটা বিশ্রামাগার, যেটা ক্ষুদিরাম বসুর নামে তৈরি হয়েছে। এখন আমরা ক্ষুদিরাম বসুর জন্মভিটের গেট দিয়ে ঢুকছি। এখানে পা রেখেই মনে পড়ছে শৈশবের ক্ষুদিরামের দিনগুলির কথা। এই যে এখানে একটা বড় মাঠ রয়েছে, এই মাঠেই হয়তো শৈশবের ক্ষুদিরাম একদিন দৌড়েছেন, খেলেছেন। আরও কত শৈশবের স্মৃতি ক্ষুদিরাম বসুর এই জায়গাটিকে ঘিরে রয়েছে। আর জায়গাটা এখন সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। অনেক জায়গায় আমরা গিয়েছি বা ভবিষ্যতে হয়তো অনেক জায়গাতে আরও আমরা যাব, তবে এই জায়গাতেই পা দিয়ে একটা আলাদা অনুভূতি হচ্ছে। বাঁধানো রাস্তা, সবুজ মাঠ, আর ওই পাশে সম্ভবত একটা মঞ্চ রয়েছে যেখানে অনুষ্ঠান হয় বা কিছু। আর গেট থেকে
ঠিক ঢুকেই ডান দিকে পড়বে একটা মাল্টি জিম, যেটা ক্ষুদিরাম বসুর স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। এই হচ্ছে সেই মাল্টি জিম। আর মাল্টি জিমের ঠিক পরেই রয়েছে ক্ষুদিরাম বসু স্মৃতি পাঠাগার। ছোটবেলায় কিন্তু খুব পড়াশুনোয় মেধাবী ছিলেন ক্ষুদিরাম বসু। খুব শৈশবেই পিতৃমাতৃহারা হন, এরপর বড় হন দিদির কাছ থেকে। জামাইবাবুর কর্মসূত্রে তখন তমলুকে বসবাস, চলে যান তমলুকে, ভর্তি হন হ্যামিল্টন স্কুলে। আবার জামাইবাবু কর্মসূত্রে বদলি হন মেদিনীপুরে, তখন চলে আসেন আবার ক্ষুদিরাম মেদিনীপুরে। তো সেখানে ভর্তি হন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। আর এই মেদিনীপুর থেকেই শুরু হয় তার বিপ্লবী জীবনের সূত্রপাত। সালটা 1902। স্বল্প বয়সে ক্ষুদিরামের অসামান্য গুণাবলীর জন্য সত্যেন্দ্রনাথ বসু তাঁকে গুপ্ত সমিতিতে স্থান দেন। দলের নির্দেশে সোনার বাংলা নামক বিপ্লবী পত্রিকা বিলি করার অপরাধে প্রথমবার গ্রেপ্তার হন তিনি, যদিও পরে ছাড়া পান। এদিকে জেলবন্দি থাকা বিপ্লবীদের উপর নির্মম অকথ্য অত্যাচারের মাত্রা ছাড়িয়েছিলেন কিংসফোর্ড। ঠিক হলো কিংসফোর্ডকে হত্যা করতেই হবে, এই গুরু দায়িত্ব পড়ল কিশোর বিপ্লবী ক্ষুদিরামের উপর। কিন্তু এরই মধ্যে কিংসফোর্ড কলকাতা থেকে বদলি হয়ে চলে যান বিহারের মুজফ্ফরপুরে। এদিকে ক্ষুদিরাম ও তার সহযোদ্ধা প্রফুল্ল চাকি নাম পাল্টে যথাক্রমে হরেন সরকার ও দীনেশচন্দ্র রায় নাম নিয়ে পৌঁছে যান মুজফ্ফরপুরে। নজর রাখতে থাকেন কিংসফোর্ডের প্রতিদিনের যাতায়াতের উপর। অবশেষে আসে সেই দিন। রাত 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়ি আসতে দেখে বোমা নিক্ষেপ করেন তাঁরা। কিন্তু দুঃখের বিষয়, ক্ষুদিরামের কিংসফোর্ডকে হত্যা করার স্বপ্ন সফল হয়নি। এরপর শুরু হয় পুলিশের ধরপাকড়। এদিকে পুলিশের হাতে ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি নিজের বন্দুকের গুলিতেই প্রাণ দেন। অন্যদিকে 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনি রেল স্টেশনে একটা চায়ের দোকানে জল খাওয়ার জন্য 1 গ্লাস জল চান। ঠিক তখনই ফতে সিং ও শিবপ্রসাদ সিং নামে দুজন কনস্টেবলের মুখোমুখি হন। ঘর্মাক্ত শরীর, খালি পা, বিধ্বস্ত চেহারা দেখে তারা ক্ষুদিরামকে সন্দেহ করে কয়েকটা প্রশ্ন করতেই তারা বুঝতে পারে ও ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় ধস্তাধস্তি, পকেট থেকে পড়ে যায় রিভলভার। অন্য রিভলভার দিয়ে গুলি করার আগেই পেছন থেকে অন্য কনস্টেবল ধরে ফেলে। সেদিন ক্লান্ত বিধ্বস্ত ছেলেটি পালাতে পারেনি, হাতে হাতকড়া পড়ে যায়। ধরা পড়ার সময় তার কাছ থেকে পাওয়া যায় 37 রাউন্ড গুলি, নগদ 30 টাকা, একটা রেলপথের মানচিত্র এবং একটা রেলের টাইম টেবিল। এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই আমাদের বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর একেবারে জন্মভিটে। আর এই যে দেখছেন মাটি, এই মাটি সেই পবিত্র মাটি। এখন আর সেই ক্ষুদিরাম বসুর শৈশবের বাড়ি আর নেই। পুরো জায়গাটা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর দেখুন, এই পাঁচিলের ঠিক পাশেই রয়েছে বেশ কিছু প্রাচীন বাড়ি, যেই বাড়িগুলোকে দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন তখনকার দিনে ক্ষুদিরাম বসুর বাড়ি কেমন ছিল। এখনও কিছু বাড়ি মাথা তুলে রয়েছে, তবে এখানেও ক্ষুদিরাম বসুর সেই ভাঙাচোরা জীর্ণকায় একটা বাড়ি ছিল। তবে শৈশবের সেই ভিটে মাটির স্মৃতি রক্ষার্থে এখন সরকারের তরফে সেই জায়গায় রয়েছে ক্ষুদিরাম বসুর এক অপূর্ব ভাস্কর্য। ক্ষুদিরাম বসুর বংশধর গোপাল বসু, যিনার বাড়ি এখনও রয়েছে, সেই জায়গাতে একবার যাচ্ছি, ওনার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে শুনবো ক্ষুদিরাম বসু শৈশবে কেমন ছিলেন, ক্ষুদিরাম বসুর এই স্বল্প জীবনের কিছু অভিজ্ঞতা, কিছু ঘটনা। আজকে আমরা পেয়েছি ক্ষুদিরাম বসুর সাথে ওনার দাদু নাতির সম্পর্ক, নাম গোপাল বসু, ওনার সাথে পরিচয় করব। আচ্ছা দাদু, ক্ষুদিরাম বসু শৈশবে কেমন ছিলেন আপনি যদি একটু বলেন। ক্ষুদিরাম বসু শৈশবে খুব ডাংপেটা বদমাইশ ছিল। আচ্ছা, যাকে আমরা গোজা বাংলায় বলি ডাংপেটা বদমাইশ। আচ্ছা, হ্যাঁ, এই নানা রকম অত্যাচার, আর ঘরে ঢিল ঠিকবো, আচ্ছা, তার কুড়া ডাং দিয়ে খেলবো, আচ্ছা, হ্যাঁ,
কোথা তেল উল্টি দেবো পড়বার ভয়ে ওইখানে একটা পাকার ঝোর মন্দির আছে যেখানে সাপের ভয়ে কেউ যায়নি, আচ্ছা দিনের বেলা তো কেউ যায়নি, রাত্রেবেলা লুকিয়ে বসে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বললেন যে ক্ষুদিরাম বসু আপনার সাথে একটা দাদু নাতির সম্পর্ক, হ্যাঁ। মানে সেটা কিভাবে একটু যদি বলেন। সেটা কিভাবে বলছে, ক্ষুদিরাম বসু আমার বাবার কাকা হতো, আচ্ছা বাবার কাকা যখন তাহলে আমাদের দাদু নাতির সম্পর্কই হবে। আচ্ছা, হ্যাঁ। মানে আপনাদের এই যে পাঁচিল রয়েছে, পাঁচিল ঘেরার ওই পাশেই ক্ষুদিরাম বসুর হচ্ছে যে জন্মভিটে সংরক্ষণ করা হয়েছে। ক্ষুদিরাম বসুর জন্মভিটে বলতে কিছুই ছিল নি, এই হয়েছে বাড়িটা ওখানে? আমাদের 51 বাড়ি ছিল, আমার আচ্ছা। দাদুর বাড়ি, ক্ষুদিরামের বাবার বাড়ি, তৈলক্ষণাথের আচ্ছা একসঙ্গে ওইখানেই বাড়ি ছিল আমাদের। আচ্ছা, ব্রিটিশের আমলে এসে যেহেতু আমরা বসু আচ্ছা এরা ধরলো এরা ঠিক ওই ক্ষুদিরামেরই আচ্ছা ইয়ে, আর তখন বলার উপায় ছিল নি ব্রিটিশের আমলে। আমার বাবা ছিলেন মেদিনীপুর হেড অফিসের টেলিগ্রাম মাস্টার, আচ্ছা তখন বলার উপায় নাই যে ক্ষুদিরাম আমাদের কেউ হয়। আচ্ছা, তবুও তারা ধরেই নিয়েছিল, সন্দেহ করে ধরে নিয়ে ওখানে ঘর বাড়ি যা সব ছিল ভেঙে দিয়েছে। সব ভেঙে তছনছ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এইসব আচ্ছা। ঘর বাড়ি আমার দাদু এসে আবার তো সব বানিয়েছেন, করেছেন, আর ওই পাশেই সবারই আমাদের মানে কিছুটা সমসাময়িক হ্যাঁ, বলতে হ্যাঁ। পারেন। ক্ষুদিরাম বসুর জন্মস্থান নিয়ে একটু বিতর্ক রয়েছে, মানে কেউ কেউ মনে করেন হাবিবপুর গ্রাম, আবার কেউ কেউ মনে করেন এই মোহবনী গ্রাম। তো আপনি আমাকে বলুন, মানে ক্ষুদিরাম বসুর প্রকৃত যে বাড়ি, যেখানে ওনার জন্ম হয়েছিল, সেটা কোথায়? সেটা এইখানেই, সেটা এইখানেই? এইখানেই হবে, কারণ একটা গর্ভবতী মেয়েকে নিয়ে যাচ্ছে হসপিটাল, এই রাস্তার মাঝখানে এমনই তার প্রসব যন্ত্রণা হলো, সেখানে বাচ্চা হয়ে গেল। আচ্ছা, তার মানে কোথা হবে, তার জন্মস্থান হাসপাতালের ওই রাস্তা, হ্যাঁ, তার বাড়িতেই হয়েছিল। রাস্তা তো আর জন্মস্থান হবে না। আচ্ছা, ওনারা কয় ভাই বোন ছিলেন? না, ভাই ছিল না, বোন ছিল। হ্যাঁ বড় বোন তো ছিল, হ্যাঁ, ওনার নাম? অপরূপা। আচ্ছা, আরেকটা কথা জানতে চাইছি, শৈশবে ক্ষুদিরাম বসু যেটা বললেন খুব দুরন্ত ছিল, ডান পিঠে ছিল, পড়াশোনায় কেমন ছিলেন তিনি? পড়াশোনার দিকে মোটেই দিয়ে থাকছে না, কেননা আচ্ছা পড়াশোনা যখন করতো আচ্ছা ওই ইংরেজের আমলের বই, ইংরাজি বই, তাদের বই খাতা, আচ্ছা, হ্যাঁ, সে সমস্ত একবারেই পছন্দ মানে করতো। মানে উনি মানে মানে বিদেশি কোনো বিদেশি জিনিসটাই কোনো- একেবারে পছন্দ করতেন কোনো না, জিনিসই মানে না। স্বদেশি জিনিসের প্রতি যা হ্যাঁ, উনার যে হ্যাঁ, বিদেশি জিনিস, আকর্ষণ, হ্যাঁ, বিদেশি জিনিসটাকে উনি একেবারেই একদম পছন্দ করতেন avoid না, করতো। একেবারে অ্যাভয়েড করতেন। আচ্ছা, মানে ইংরেজি শিক্ষা তো একেবারে তার মানে নিতেনই না। না না না, আচ্ছা, কলেজের স্কুলেও তো পড়েছেন মেদিনীপুরে? পড়েছে বলতে কতদিন, বেশি দিন তো নয়, যখন নিয়ে গিয়ে ওর দিদি মেদিনীপুর কলেজে ভর্তি করলো, আচ্ছা। হ্যাঁ, ওইখানেই যিনি মাস্টারমশাই ছিলেন তিনি ওই স্বদেশীর একজন পান্ডা, আচ্ছা তিনাদের ডেরা ছিল ঝাড়গ্রাম জঙ্গলে, সেইখানেই সব স্বদেশীদিকে নিয়ে গিয়ে ট্রেনিং ফেনিং দেওয়া হতো, দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে স্বদেশী আন্দোলনের জন্য, ব্রিটিশের বিরুদ্ধে লড়ার জন্য পাঠানো হতো। সেই মাস্টারমশাই ওকে নিয়ে গেছিলো, যে ওর দেখে, পড়াশোনা দেখে, আর হাবভাব চালচলন দেখে, একে যদি নিয়ে যে আমরা একটু ট্রেনিং ফেনিং দিই তাহলে একটু ভালো একজন ইয়ে হবে, আমাদের স্বদেশী নেতা হবে বলে ওকে সে নিয়ে গেছিলো ঝাড়গ্রামের জঙ্গলে, নিয়ে গিয়ে ওকে ওসব সব কিছু ব্রিটিশের বিরুদ্ধে কী কী করতে হবে না হবে সেসব ট্রেনিং ফেনিং দিয়েছিল। দিবার পরে বলেছিল ওকে প্রথম পরীক্ষা হবে, টস করেছিল, 3বার টসেই ওরই নাম উঠেছিল, বাকি কারোর নাম উঠেনি। সেই টসে নাম উঠলো কি, মেদিনীপুর থেকে বহু টাকা রানার নিয়ে যাবে ঘাড়ে করে, তখন তো আর বাস ট্রেন ইয়া থাকেনি, ওই 14 রানার ঘাড়ে করে ঝমঝম, ডাক যেটা নিয়ে যেত। ডাক যেটা নিয়ে যেত, আচ্ছা আচ্ছা ঘন্টা মাথা আছে, ঝমঝম করছে, রানার চলে যাচ্ছে, আচ্ছা সেইটাকে লুট করার জন্য। তাতে অনেক টাকা পয়সা আছে, মেদিনীপুর থেকে টাকা যাচ্ছে দাসপুর, আচ্ছা সেইটাকেও গেছিল, যে রানারকে ইয়ে করে মারধর করে ছাড়িয়ে নিয়ে এসেছিল, আচ্ছা, নিয়ে এসে ওদের স্বদেশী ইয়ে ডেরা। মানে প্রথম পরীক্ষায় পাস? হ্যাঁ, প্রথম পরীক্ষাই ওই হলো তার প্রথম পরীক্ষা। তারপর ধরা পড়ার পরে মানে ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়, তো ফাঁসি হওয়ার পরে ওনার মৃতদেহ কি পরিবারকে দেওয়া হয়েছিল? না 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 না, দেয়া হয়নি। পরিবারকে দেওয়া হয় না। না। তো
পরিবারের কেউ? পরিবারের কে যাবে? কেউ তো যাবেনি, যায়নি কেউ তো। ক্ষুদিরামের আমরা লোক, আচ্ছা। এই কথা কেউ তো জানাতে চায়নি, তারিখেও শেষ করে দিবে। আর ফাঁসির ওই আগের মুহূর্তে মানে যেটুকু আমরা জেনেছি যে সারা দেশের মানুষ কিন্তু মানে চেয়েছিল ক্ষুদিরামকে ফাঁসিটা যাতে আটকানো যায়। ইংরেজরা তো সম্ভবত একটা জোরপূর্বকই মানে ফাঁসিটা দিল, না হলে কিন্তু মানে আর ক্ষুদিরাম ফাঁসি তো হতো নি। ও যদি বলতো না যে আমি মারিনি, ব্যাস তাহলে হয়তো যাবজ্জীবন হতো, 12 বছর 14 বছর 20 বছর জেল হতো, কিন্তু ফাঁসি হতো না। মানে ক্ষুদিরাম নিজেই বলছে যে আমি করেছি, মিথ্যা আমি কোনোদিন বলিনি, আর মিথ্যা বলতে রাজি নয়। সে যদি বলতো না তাহলে ফাঁসিটা হতো না। সততার আর এক নাম ক্ষুদিরাম বসু। হ্যাঁ। দাদুকে জিজ্ঞেস করি, দাদুর এখন বর্তমান বয়স কত? 86 বছর। পেসমেকার বসানো রয়েছে দাদুর এখন। হ্যাঁ, আমরা চাই দাদু শতবর্ষ আয়ু পাক, দাদু সুস্থ হয়ে থাকুন, এটাই আমরা চাই। চলো বাবা, চলো। এর পরের ঘটনা আমাদের সবারই জানা। 1908 সালের 11ই অগাস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি ধার্য করা হয়। বিচারক যখন ফাঁসির আদেশ দেন তখন ছোট্ট ক্ষুদিরামের মুখে ছিল একটা হাসি। বিচারক তখন প্রশ্ন করেন, ফাঁসির সাজার মানে কি তুমি জানো? প্রত্যুত্তরে ক্ষুদিরাম উত্তর দিয়েছিলেন, যদি আমার হাতে কিছুটা সময় থাকতো আপনাকে বোম তৈরি করার কৌশলটাও রপ্ত করিয়ে দিতাম। এমনই ছিলেন ক্ষুদিরাম বসুর দৃঢ়তা। ফাঁসির আগের দিন ক্ষুদিরাম বসুকে জিজ্ঞেস করা হয় জীবনের শেষ কি ইচ্ছা রয়েছে। ক্ষুদিরাম বসু জানান তার শেষ 3টি ইচ্ছের কথা। প্রথমটা হলো উনার মেদিনীপুরের চতুর্ভুজা কালীর চরণামৃত পান করার। দ্বিতীয় ইচ্ছে তার গ্রাম নিজের চোখে দেখার। আর তৃতীয় ইচ্ছে হলো দিদি অপূর্বা দেবী ও তার ভাগ্নিদের সাথে একবার শেষবারের মতো দেখা করার। কিন্তু দুঃখের বিষয়, ক্ষুদিরাম বসুর কোনো ইচ্ছেটাই পূরণ করা হয়নি। তাকে ভোর 6টায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম বসুর আর মাসির ঘরে ফিরে আসা হয়নি, কিন্তু তার আত্মত্যাগ, তার দেশপ্রেম, দেশের প্রতি তার আবেগ বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছিল অনেক ক্ষুদিরামের। তাই তো মৃত্যুর 117 বছর পরেও কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে তিনি আজও বেঁচে রয়েছেন। তাই তো তিনি আজও অমর। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। আসলে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক, কেননা ক্ষুদিরাম বসু নামটাই তো একটা আবেগ। দর্শক বন্ধুরা, আজকের মোহবনী গ্রাম ঘোরা আমাদের প্রায় হয়েই গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর সময় পেলে আপনারাও আসুন, এখানে ঘুরে যান, ক্ষুদিরাম বসুর স্মৃতি দেখে যান। আর এই ক্ষুদিরাম বসুর যে বাড়ি মোহবনী গ্রাম, এখান থেকে অল্প কিছুটা গেলেই, প্রায় ধরুন 20 থেকে 30 কিলোমিটার গেলেই পাবেন বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম। সেখানে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি কিছু রয়েছে, স্মৃতি সংরক্ষণ করা রয়েছে। কিছুদিন আগে আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকুন। কোনো একটা নতুন ঐতিহাসিক জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড বাই।